আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, মেন্থ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা অনুশীলনী 2.1 থেকে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা এক নজর দেখে নিই আজকে আমাদের আলোচনা কোন প্রশ্নগুলো রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.1 থেকে। প্রথম প্রশ্ন ছিল অনুপাত কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের অনুপাত কত প্রকার ও কি কি। তৃতীয় প্রশ্ন প্রত্যেক প্রকার অনুপাতের সংজ্ঞা সহ উদাহরণ দাও। আর সর্বশেষ প্রশ্ন যেটা যে অনুপাতের কি নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যায়ক্রমে 4টি প্রশ্ন আলোচনা করব। তাহলে চলো আমরা এক নজর দেখে নিই যে অনুপাত কাকে বলে বা অনুপাত বলতে কি বুঝো, অনুপাত কি, অনুপাতের সংজ্ঞা লেখো। এই ধরনের প্রশ্ন আসলে আমরা যেটা বলতে পারি যে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। অনুপাতের সংজ্ঞা 1 নং প্রশ্নে আমরা লিখতে পারি অনুপাত আমরা যদি অনুপাতে যাই যে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা যায়। মাধ্যমে প্রকাশ করা যায়। প্রকাশ করা যায় এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলে। দুইটির অনুপাত বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নিলাম যে অনুপাত জিনিসটা কি বা কাকে বলে। বলছে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে অনুপাত আসলে কি, অনুপাত বলতে কি বুঝো। তাহলে আমরা এইভাবে বলবো। এখন আমরা পরের যে প্রশ্নটা সেটা আমরা জেনে নিব যে অনুপাতের কি নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরের প্রশ্ন আমরা আলোচনা করব যে অনুপাতের কি নেই, একটি ছোট প্রশ্ন। তখন আমরা বলবো যে অনুপাতের কোনো একক নেই।
অনুপাতের কোনো একক নেই। প্রিয় শিক্ষার্থীরা, অনুপাতের সাথে সম্পর্কিত আমরা 4 নাম্বার প্রশ্নটা আলোচনা করে নিলাম যে অনুপাতের কি নে আমরা লিখব যে অনুপাতের কোনো একক নেই। আমরা দুটি প্রশ্ন জানলাম যে অনুপাত কাকে বলে, দুটি সমজাতীয় রাশি তুলনা একটি অপরটির তুলনায় কত অংশ বা কত গুণ তা একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ, এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জানলাম অনুপাত কাকে বলে, অনুপাতের কি নিয়ে পরের প্রশ্ন আমরা আলোচনা করব যে অনুপাত কত প্রকার ও কি কি। অনুপাতের প্রকারভেদ। অনুপাতের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব যে অনুপাতের প্রকারভেদ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানবে যে ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের আলোকে অনুপাতকে সাধারণত 60টি ভাগে ভাগ করা যায়। এ ভাগগুলো হচ্ছে, 1 নাম্বার হলো যে সমতল অনুপাত, 2 নাম্বার হলো যে সরল অনুপাত, 3 নাম্বার হলো একক অনুপাত, 4 নাম্বার হলো যে লঘু অনুপাত, 5 নাম্বার গুরু অনুপাত, 6 নাম্বার ব্যস্ত অনুপাত এবং 7 নাম্বার হলো মিশ্র অনুপাত। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রত্যেকটি অনুপাত আলোচনা করব। তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের আলোকে আমরা অনুপাতকে 60টি ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা 1 নাম্বার ভাগ করতে পারি। নাম্বার 1, 1 নাম্বার সরল অনুপাত। সরল অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রশ্ন ছিল অনুপাত কত প্রকার ও কি কি। তাহলে আমরা বলবো যে অনুপাত 7 প্রকার। আমরা যেটা বলা, আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি অনুপাত আলোচনা করব। অনুপাত 7 প্রকার। নাম্বার 1 হলো সরল অনুপাত। এখন আমরা আলোচনা করব সরল অনুপাত কাকে বলে। সরল অনুপাতের উদাহরণ সহ আমরা আলোচনা করব। সরল অনুপাত, কোনো অনুপাতে যদি 2টি রাশি থাকে তখন তাকে সরল অনুপাত বলে। আমরা লিখব কোনো অনুপাতে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সরল অনুপাত নিয়ে আলোচনা করব। বলছে কোনো অনুপাতে 2টি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। যেমন আমরা বলতে পারি 2:4 অথবা 4:8 অথবা 36:72। এইভাবে যদি কোনো অনুপাতে 2টি রাশি থাকে বা সংখ্যা থাকে তখন আমরা তাকে বলবো সরল অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, সরল অনুপাত থেকে আমরা আরেকটি জানতে পারি যে সরল অনুপাত থেকে আরও 2টি প্রশ্ন হতে পারে তোমাদের। যেমন যে পূর্ব রাশি কাকে বলে আর উত্তর রাশি কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি সরল অনুপাতের প্রথম সংখ্যাটিকে বলা হয় পূর্ব রাশি এবং দ্বিতীয় সংখ্যাটিকে বলা হয় উত্তর রাশি। তাহলে আমরা জানলাম যে সরল অনুপাত কাকে বলে। কোনো অনুপাতে 2টি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। আর সরল অনুপাতের প্রথমে যে সংখ্যাটি থাকে বা প্রথম সংখ্যাটিকে বলা হয় পূর্ব রাশি এবং দ্বিতীয় সংখ্যাটিকে বা রাশিটিকে বলা হয় উত্তর রাশি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ছিল অনুপাত কত প্রকার। আমরা জানি অনুপাত 7 প্রকার। 1 নাম্বার হলো সরল অনুপাত। তাহলে আমি আশা করছি প্রিয় শিক্ষার্থী তোমরা সরল অনুপাত বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব যে একক অনুপাতে।
নাম্বার 2 হলো আমরা আলোচনা করব 2 নাম্বার একক অনুপাত। এ ক ক একক অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব একক অনুপাত, যে সরল অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি সমান থাকে তখন তাকে একক অনুপাত বলা হয়। তাহলে আমরা লিখব সরল অনুপাতে অনুপাতের কোন সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হয় প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখে নিলাম যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি যদি সমান হয় তখন তাকে একক অনুপাত বলে। একক অনুপাতের উদাহরণে আমরা দিতে পারি, যেমন 4:4, এটা পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটির মান সমান, তাই আমরা বলতে পারি এটি একটি একক অনুপাত। 4:4 ইকুয়াল, এটার মান আসবে 1:1। এটি একটি একক অনুপাত। আবার এমন হতে পারে যে 3000:3000 বা অনুপাত, হ্যাঁ, এটাও একটি একক অনুপাত, কারণ এটাকে যখন আমরা অনুপাত করবো তাহলে এটাও চলে আসবে 1:1। যদি আমরা উভয় পক্ষে 3000 দিয়ে ভাগ করি তাহলে 1:1। এটা একটি একক অনুপাত। তাহলে আমরা বুঝলাম প্রিয় শিক্ষার্থীরা, কোনো সরল অনুপাত কোন অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত। সরল অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশির মান যদি সমান হয় তখন সে ধরনের অনুপাতকে আমরা একক অনুপাত বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নং প্রশ্ন বুঝে নিলাম যে একক অনুপাতটা কি। এখন আমরা আলোচনা করব 3 নাম্বার সমতুল অনুপাত। 3 নাম্বার সমতুল অনুপাত। আমরা যে এখন আলোচনা করব যে সমতুল অনুপাত, যে কোনো অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, আর এই ধরনের অনুপাতকে বলা হয় সমতুল অনুপাত। তাহলে আমরা লিখব কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে
ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। হয় না এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলা হয়। সমতুল প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝলাম যে সমতুল অনুপাত হচ্ছে যে কোনো অনুপাতের পূর্ব উত্তর রাশিকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। আর এ ধরনের অনুপাতকে মূলত যে সমতুল অনুপাত বলা হয়। যেমন আমরা উদাহরণে দিতে পারি 2:5, এটি একটি অনুপাত। একে যদি আমরা শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দিয়ে গুণন করি ইকুয়াল আসবে 2/5 ইকুয়াল 2 গুণন আমি 4 দিলাম, আবার এখানে 5 গুণন আবার 4 দিলাম, ইকুয়াল আসবে 4 দুগুণে 8 আর 4 পাঁচা 20 ইকুয়াল যে 8:20। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2:5কে একটা সমতুল অনুপাতে নির্ণয় করেছি। যেমন 2:5 এর 2:5 এবং 8:20 এই দুটি হলো সমতুল অনুপাত। আমরা লিখব যে 2:5 এবং আমরা যেটা পেয়েছি 8:20 এই দুটি হলো যে সমতুল অনুপাত। অনেক সময় তোমাদের বলতে পারে একটি অনুপাত দিয়ে যে কি সমতুল অনুপাতে প্রকাশ করো, তখন আমরা আমাদের যে প্রথমে অনুপাতটি দিয়ে দিবি, একে যে কোনো সংখ্যা দ্বারা গুণন বা ভাগ করলে সে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। আর যে ফলাফলটা পাবো ওটাই হবে তোমাকে যে অনুপাতটা দিয়ে দিবে সেই অনুপাতের সমতুল অনুপাত। যেমন আমাদের 2:5 এর সমতুল অনুপাত হয়েছে 8:20। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করছি তোমরা যে সমতুল অনুপাতটা কাকে বলে বা সমতুল অনুপাতের উদাহরণ বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তীতে আলোচনা করব যে লঘু অনুপাত 4 নং। আমাদের পরে হলো 4 নং হলো লঘু অনুপাত। লঘু অনুপাত লঘু অনুপাত প্রিয় শিক্ষার্থীরা, লঘু অনুপাতটা হচ্ছে যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশিটি উত্তর রাশির থেকে যদি ছোট হয় তখন তাকে বলা হয় লঘু অনুপাত। তাহলে আমরা লিখি কোন সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লঘু অনুপাতের উদাহরণ দিব। লিখলাম যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশির থেকে ছোট হলে
হলে তাকে লঘু অনুপাত বলে। তার মানে পূর্ব রাশি আর উত্তর রাশি, এটা কিন্তু আমরা প্রথমে আলোচনা করে নিলাম যে কোন অনুপাতে, সরল অনুপাতে প্রথম যে সংখ্যাটা থাকে বা রাশিটি থাকে এটা হলো পূর্ব রাশি, আর পরে যে সংখ্যা বা রাশিটি থাকে সেটা হলো উত্তর রাশি। তাহলে বলছে যে সরল অনুপাতের পূর্ব রাশি মানে প্রথমটার মান যদি উত্তর রাশি মানে দ্বিতীয়টা থেকে ছোট হয়, আর সেটাই হবে লঘু অনুপাত। যেমন হইতে পারে 2:4। তাহলে আমাদের পূর্ব রাশিটি হলো 2 আর উত্তর রাশিটি হলো 4, আর পূর্ব রাশিটি উত্তর রাশিটি থেকে ছোট, আর এটি হলো লঘু অনুপাতের উদাহরণ। এটা হইতে পারে, আবার হইতে পারে যে 6:12 হইতে পারে, আবার হইতে পারে যে 36:72 হইতে পারে। তাহলে প্রত্যেকটি কিন্তু পূর্ব রাশি থেকে উত্তর রাশিটি ছোট, আর এই ধরনের অনুপাতগুলোই বলা হবে কি লঘু অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, পরে আমরা আলোচনা করব লঘু অনুপাতের গুরু অনুপাত। 5 নং-এ আলোচনা করব গুরু অনুপাত। 5 নং হলো গুরু অনুপাত। গুরু অনুপাত প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি লঘু অনুপাত বুঝতে পারো তাহলে গুরু অনুপাতটা এমনি বুঝবে। কারণ হলো গুরু অনুপাতের সংজ্ঞা হবে যে কোনো সরল অনুপাতের যে পূর্ব রাশি উত্তর রাশির থেকে বড় হলে তখন তাকে গুরু অনুপাত বলে। কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তখন তাকে গুরু অনুপাত বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুরু অনুপাতের সংজ্ঞাটি লিখে দিলাম যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তখন তাকে গুরু অনুপাত বলে। গুরু অনুপাতের উদাহরণে আমরা দিতে পারি, যেমন আমরা দিতে পারি 6:3। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পূর্ব রাশি থেকে উত্তর রাশিটি বড় হয়েছে, এটি একটি গুরু অনুপাত। আমরা দিতে পারি যে 12:8। আমরা দিতে পারি যে 36:24। প্রত্যেকটি দেখো প্রত্যেকটি উত্তর রাশি থেকে পূর্ব রাশিগুলো কি বড় হয়েছে, তাই এই ধরনের উদাহরণগুলো হবে কি যে গুরু অনুপাত। আমরা 6 নম্বরে চলে যাব যে ব্যস্ত অনুপাত। 6 নম্বরে আসবে আমাদের ব্যস্ত অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যস্ত অনুপাতের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে মানগুলো পাওয়া হয় যে সেটাই হলো ব্যস্ত অনুপাত। আমরা বলবো কোনো সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং
এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে ব্যস্ত অনুপাত বলে। পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যস্ত অনুপাতের সংজ্ঞা এভাবে বলতে পারি: কোন সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে পূর্বের অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। অর্থাৎ আমরা যদি উদাহরণ দেই, দেখো এমনি 2:4 একটি অনুপাত একে যদি বলা হয় যে তোমাদের ব্যস্ত অনুপাতে রূপান্তর করো, তাহলে আমরা কিন্তু লিখব যে বা 4:2। তাহলে আমরা কি করছি, রাশিটি পরিবর্তন করে দিয়েছি, যে উত্তর রাশিটা পূর্ব রাশি নিয়েছি, পূর্ব রাশিকে উত্তর রাশি নিয়েছি, আর এটা পরিবর্তন করার ফলে যে মানটা পাবো সেটাই হলো ব্যস্ত অনুপাত। আবার হইতে পারে 8:12। হ্যাঁ, এটি একটি অনুপাত। যদি বলে একে ব্যস্ত অনুপাত করো, তাহলে আমরা লিখে দিব বা যে 12:8। সেক্ষেত্রে আমরা উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে যখন উত্তর রাশিতে রূপান্তর করি, রূপান্তর করার পরে প্রাপ্ত যে ফলাফলটা পাবো সেটাই হবে আমাদের যে ব্যস্ত অনুপাত। সেক্ষেত্রে আমাদের সর্বশেষ যে অনুপাত সেটা হলো যে কি, মিশ্র অনুপাত। আমরা আলোচনা করব এখন। সাত নাম্বার আমাদের মিশ্র অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের শেষ প্রান্তে, এখন আমাদের সর্বশেষ অনুপাতের প্রকারভেদের মধ্যে মিশ্র অনুপাতটি রয়েছে। মিশ্র অনুপাত হলো যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর ধারাবাহিক গুণফল এবং উত্তর রাশিগুলোর ধারাবাহিক গুণফল মিশ্র অনুপাত। আমরা লিখতে পারি কোনো সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর ধারাবাহিক গুণফল। এবং উত্তর রাশিগুলো ধারাবাহিক গুণফল করে কোন সরল অনুপাতের পূর্ব রাশিগুলো ধারাবাহিক গুণফল এবং উত্তর রাশিগুলো ধারাবাহিক গুণফল করে
মান পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মিশ্র অনুপাতের সংজ্ঞা বলতে পারি কোন সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর ধারাবাহিক গুণফল এবং উক্ত রাশিগুলোর ধারাবাহিক গুণফল করে প্রাপ্ত যে মান পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলে। আমরা উদাহরণ দিতে পারি যেমন 2:5, 3:7। প্রিয় শিক্ষার্থী, এখানে দুইটি অনুপাত আছে। যদি বলে এই দুইটি অনুপাতকে মিশ্র অনুপাতে প্রকাশ করো, তখন আমরা লিখতে পারি যে 2:3:5:7। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু বলছে যে কোন সরল অনুপাতের পূর্ব রাশিগুলো ধারাবাহিক গুণফল, তাহলে আমাদের পূর্ব রাশি ছিল এখানে প্রথম অনুপাতে 2 আর দ্বিতীয় অনুপাত হলো 3, তাহলে 2 × 3, তাহলে পূর্ব রাশিগুলো ধারাবাহিক গুণফল এবং উত্তর রাশিগুলো ধারাবাহিক। উত্তর রাশি ছিল 5 গুণন এখানে ছিল 7, তাহলে 5 × 7 আমরা যে মানটা পাবো, তাহলে 3 × 6 অনুপাত 5×7=35। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যে 2:5 এবং 3:7 মিশ্র অনুপাত হচ্ছে 6:35। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনেক সময় আসতে পারে দুটো অনুপাত দিয়ে যে মিশ্র অনুপাতে প্রকাশ হয়, তখন আমরা এইভাবে আমরা প্রকাশ করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনায় আমরা অনুপাত কাকে বলে, অনুপাতের কি নিয়ে, অনুপাতের কোনো একক নিয়ে, অনুপাত কত প্রকার ও কি তোমাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বইয়ের আলোকে অনুপাতকে আমরা 7 ভাগে ভাগ করেছি। 7টি ভাগে আমরা এখানে আলোচনা করেছি এবং প্রত্যেকটি অনুপাতের এখানে উদাহরণ দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনুপাত সম্পর্কে বুঝতে পেরেছো এবং প্রত্যেকটি অনুপাতের তোমরা সংজ্ঞা সহ উদাহরণ দিতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এখানে শেষ করব ক্লাসটা। তাহলে এখনই আমরা আজকের ক্লাস থেকে বিদায় নিব। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।